আচ্ছা, টাইম ডোমেইনে থাকা একটা সিগন্যালকে আমি মনে করো জেড ট্রান্সফর্ম করলাম, করার পরে এই চেহারাটাই নিয়ে আসলাম। আমার কার্সর দেখা যায় তো না? জি স্যার। এই চেহারায় আনার পরে আমার এখন টেস্ট করতে হবে, তার মানে কি আমাকে রেশনাল করতে হবে, যে ট্রান্সফর্মটাকে রেশনাল চেহারায় আনতে হবে, মানে রেশনাল ফ্র্যাকশন। মানে আমরা তো সবাই জানি যে কখন একটা ফাংশন রেশনাল হয়, মানে এইভাবে যদি অবিভাজ্য ভগ্নাংশ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় 2/3 4/5 এইভাবে যদি রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেটাকে আমরা বলি রেশনাল। এখন শুধু রেশনাল হিসেবে রিপ্রেজেন্ট করলেই হবে না, আমাকে দেখতে হবে যে নিউমেরেটরে যে পলিনোমিয়ালটা আছে এইটার হাইয়েস্ট পাওয়ার কত, ডিনোমিনেটরে যে পলিনোমিয়ালটা আছে এইটার হাইয়েস্ট পাওয়ার কত। কারণ ঘটনাটা হচ্ছে যে যদি নিউমেরেটরের পলিনোমিয়ালের যে পাওয়ার বা ঘাত এটা যদি ডিনোমিনেটরের থেকে বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো না, সেটা একটা ইমপ্রপার রেশনাল ফাংশন হবে। তো সেই ইমপ্রপার রেশনাল ফাংশনকে আমাকে আগে প্রপার বানাতে হবে। তো প্রপারটা কিভাবে বানাবো এটা একটু দেখে নেই। এইভাবে একটা পলিনোমিয়াল বের করে নিয়ে আসবো এইভাবে, এইটাও কিন্তু একটা পলিনোমিয়াল তাই না, যেখানে জেড এর হাইয়েস্ট পাওয়ার কত m-n, মানে এই দুইটার মধ্যে যে পার্থক্য ছিল সেটা হচ্ছে আমার জেড এর হাইয়েস্ট পাওয়ার। এটা একটা পলিনোমিয়াল হিসেবে বের করে আনবো, আর বাদ বাকি অংশ যেটা থাকবে আমার এখানে সেই অংশটা কি, সেই অংশটা হচ্ছে আমার প্রপার রেশনাল ফ্র্যাকশন। এইটাকে আমি এখন পার্শিয়াল ফ্র্যাকশন মেথড এক্সপান্ড করব, এবং তারপরে যখন পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি হয়, দুইটা পলিনোমিয়াল লব এবং হর হিসেবে যদি থাকে, এই এই পুরা ফ্র্যাকশনটাকে যদি আমি পার্শিয়ালি ভাগ করি তখন কি হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করি তখন কি হবে, আলাদা আলাদা খণ্ডিত অংশ তৈরি হবে। তখন এই খণ্ডিত অংশগুলোকে আমরা টেবিল যে আছে আমাদের যে ট্রান্সফর্মের একটা টেবিল 3 বইয়ের, সেখান থেকে আমরা তখন যেহেতু সিস্টেমটা লিনিয়ার সেহেতু আলাদা আলাদা ভাবে যে ট্রান্সফর্মটা বের করতে পারবো, মানে ইনভার্স যে ট্রান্সফর্মটা বের করতে পারবো। তো এই জন্য তাহলে আমার প্রথম স্টেপটা কি, আগে দেখা যায় আমার রেশনাল হচ্ছে কিনা ফ্র্যাকশনটা, তারপর দেখা প্রপার হচ্ছে কিনা। যদি না হয়, প্রপার ইমপ্রপার হয়, তাহলে এইভাবে একটা পলিনোমিয়াল প্লাস একটা প্রপার ফ্র্যাকশনে ভাগ করব। এরপরে প্রপার ফ্র্যাকশনটাকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কর্মকাণ্ড চালাইতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে আমরা সবাই জানি সেহেতু আমি আর পার্শিয়াল ফ্র্যাকশন সম্বন্ধে বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা অঙ্ক করতে যে পার্শিয়াল ফ্র্যাকশন যদি কারো কোনো দুর্বলতা থাকে, বা অনলাইনে প্রচুর ম্যাটেরিয়াল আছে অনলাইনে ইনভার্স জেড ট্রান্সফর্মের যে পরিমাণ ম্যাটেরিয়াল আছে, কেউ যদি দেখা শুরু করে তাহলে তার মনে হয় বছর পার হয়ে যাবে, কারণ এটা মনে হয় খুব প্রিয় টপিক মানুষের। তো পার্শিয়াল ফ্র্যাকশন পর্যন্ত আমরা আসলাম, এই যে একটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেললাম তাই না। তো নিচে যেটা থাকবে নরমালি উপরে কি থাকে, a1 a2 থেকে an পর্যন্ত, কথা কেটে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো আবার বলি, পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে কি নিচে থাকবে আলাদা আলাদা আমার পোলগুলা, আর উপরে থাকবে কি a1 a2 an, এগুলো হচ্ছে এক একটা কোএফিসিয়েন্ট। ওকে, তো এখন আমরা আলাদা আলাদা যে এই প্রথম অংশটা যেটা a1 এর সাথে আছে, দ্বিতীয় অংশটা a2 এর সাথে আছে, তারপরে an পর্যন্ত এইভাবে আমরা এক্সপ্যান্ড করছি আর কি, একটা মানে কম্বিনেশন অফ, এটাকে আমরা বলতে পারি লিনিয়ার কম্বিনেশন অফ টার্মস, তাই না। এখন এখান থেকে আমি কি করে বুঝবো যে আমার মনে করি এটাকে আমি ইনভার্স জেড ট্রান্সফর্ম করব, ইনভার্স করলে কি এটা টাইম ডোমেইনে আসবে। তো টাইম ডোমেইনে এটার চেহারাটা কেমন হবে, টাইম ডোমেইনের চেহারাটা হবে এই পোল টু দি পাওয়ার n ইউ অফ n যদি রিজিয়ন অফ কনভারজেন্সটা কি হয়, কজাল সিগন্যাল হয়। রিজন অফ কনভারজেন্সটা কজাল কিভাবে বুঝবো আমরা, যদি ওই সিস্টেমের পোল জিরো প্লট যেটা, সেটার আউটার মোস্ট পোলেরও বাইরে যদি রিজন অফ কনভারজেন্স থাকে। পিকেটা তার মানে কি, পিকেটা হচ্ছে সব থেকে বড় মানের পোল যেটা, সেই পোলের থেকেও যদি রিজন অফ কনভারজেন্স বাইরে হয় তখন আমরা বলবো যে এটা একটা কজাল সিগন্যাল। তখন আমার সলিউশনটা এরকম হবে, মানে আমি জেড ডোমেইন থেকে টাইম ডোমেইনে এইভাবে নিয়ে আসলাম। যদি দেখি যে এটা একটা পোলের থেকে ছোট, তার মানে যদি সিস্টেমটাকে মানে এ হতে হয়, সিস্টেমটা যদি এই স্টেবল হতে হয়, সেক্ষেত্রে এটা কি হবে, তখন পোলটা, এই যে পোলের ভ্যালুটা এটা হবে মিনিমাম ভ্যালু অফ দি পোল, মানে হয় সব থেকে বড় পোলের বাইরে হবে সেক্ষেত্রে কজাল সিগন্যাল, অথবা সব থেকে ছোট পোলের ভিতরে হবে। পোল কখনোই রিজন অফ কনভারজেন্সের ভিতরে ইনক্লুডেড হবে না।
তো তখন আমি লিখবো, এটা যখন রিজন অফ কনভার্জেন্সটা দেখলাম তখন আমি লিখবো যে এটা হচ্ছে আমার সেই ভদ্রলোক, ঠিক আছে, যেটা হচ্ছে একটা নেগেটিভ এক্সিসে আছে। তো এখানে এই কথাটা বলা আছে বইতে যে ম্যাক্স পি, এই P1 থেকে Pn পর্যন্ত যেটা ম্যাক্স ভ্যালু হবে তার থেকে জেড যদি বড় হয় তাহলে সিগন্যালটা কজাল হয়। আর কজাল সিগন্যাল এইটা তারপরে যদি এখন এক্স অফ এনটাকে তখন কিভাবে লিখবো, লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখবো a1 p1 অফ n, a2 p2 অফ n, কারণ a1 a2 থেকে n পর্যন্ত এই যে কোএফিসিয়েন্ট গুলো ছিল এই কোএফিসিয়েন্ট গুলো আমার হচ্ছে এইটার সাথে থেকে যাবে, তাই না? আমার এখানে যখন সলিউশন করলাম একটা কজাল সিগন্যালের, মনে করি যে k এর ভ্যালু 1, সেক্ষেত্রে p1 টু দি পাওয়ার n পাবো, তাই না? আর un তো থাকলোই, কিন্তু এখানে কিন্তু a1 ও ছিল এটার সাথে। এই অংশটাকে আমি যখন ইনভার্স জেড ট্রান্সফর্ম করলাম তখন pk টু দি পাওয়ার n পাইলাম। তো যদি p1 ধরি k এর ভ্যালুটা, তাহলে p1 টু দি পাওয়ার n, আর a1 সাথে ছিল, তো যখন টোটাল সিগন্যালটাকে লিখবো তখন এইভাবে লিখবো a1 p1 টু দি পাওয়ার n, a2 p2 টু দি পাওয়ার n প্লাস an pn টু দি পাওয়ার n পর্যন্ত। এখন আমি যে কথাটা বললাম এটাতে সব পোলগুলা ছিল ডিস্টিংক্ট, ঠিক আছে? এই ঘটনাটা ঘটবে এইভাবে আমরা লিখবো যখন সব পোল আমার ডিস্টিংক্ট পোল। আমি দেখো সবগুলা পোলই কিন্তু ডিস্টিংক্ট, p1 একটা, p2 একটা, pn পর্যন্ত সবগুলা পোলই ডিস্টিংক্ট পোল। কিন্তু যদি অল পোলস আর ডিস্টিংক্ট বাট সাম অফ দেম আর কমপ্লেক্স হয় তখন কি হবে? এর আগে কিন্তু আমরা একটা ম্যাথে দেখে আসছি যে পোল যদি কমপ্লেক্স কনজুগেট হয় তাহলে এই কোএফিসিয়েন্টও কমপ্লেক্স কনজুগেট হবে। এই যে a1 a2, আমি উদাহরণটা দিয়ে দিচ্ছি, সবাইকে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতেছো, আজকে যে কথা শুনবা না সে আজ খুব বিপদে পড়বা পরে। সবাই কথা শুনতেছো তো? জি স্যার। সবাই কথা শোনো, আর ভিডিও থাকতেছে ভিডিওটাও দেখো। আমার এই কথাগুলো খুব মূল্যবান, কারণ এই কথাগুলো বইতে খুঁজে বের করতে তোমাদের প্রচুর সময় নষ্ট হবে এবং পাবাও না। তো এই p1 এবং p2 এই দুটো যদি কমপ্লেক্স এবং কনজুগেট পোল হয় সেক্ষেত্রে a1 এবং a2 যেটা এই দুটোও কমপ্লেক্স এবং কনজুগেট হবে। তার মানে আমি যখন এই কোএফিসিয়েন্ট বা সহগগুলা বের করব পার্শিয়াল ফ্র্যাকশন করে, যদি আমি দেখি যে এমন দুটো পোল আছে যারা কমপ্লেক্স কনজুগেট, তাদের জন্য আমার একটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করলেই হবে। মানে এই a1 অথবা a2 যে কোনো একটা ভ্যালু বের করব, তারপর যেটা কমপ্লেক্স কনজুগেট আছে সেটার ভ্যালুটাও, মানে a2 মনে করো আমি পেলাম a প্লাস jb, সেক্ষেত্রে a1 এর ভ্যালুটা হবে হচ্ছে a মাইনাস jb। জাস্ট কথার কথা বললাম, ঠিক আছে? আমরা এটা পরবর্তীতে দেখব। তাহলে আমি যদি a2 টা ক্যালকুলেট করি তাহলে a1 টা আমার আর ক্যালকুলেট করা লাগবে না, a1 যদি ক্যালকুলেট করে ফেলি তাহলে a2 টা আর ক্যালকুলেট করা লাগবে না। তো বিষয়টা হচ্ছে যদি কমপ্লেক্স কনজুগেট পোল থাকে তাহলে আমার যে কোএফিসিয়েন্টটা থাকবে সে কোএফিসিয়েন্টটাও হবে কি কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে? In this case, some of the term result in complex exponential component, যেটা বললাম। However, if the signal x of n is real, x of n যদি রিয়েল সিগন্যাল হয়, we should be able to reduce these terms into real components. এখন আমরা দেখব যে কমপ্লেক্স কনজুগেট পোলের ক্ষেত্রে সিগন্যালটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে। তো thus the contribution of two complex conjugate poles is of the form, এখন তাহলে কি রকম হবে, ak pk to the power n plus ak স্টার pk স্টার টু দি পাওয়ার n u অফ n। এটা তখন তাহলে আমার সিগন্যাল হবে। আগে আমার সিগন্যালে কিন্তু স্টার মিস্টার হাবিজাবি ছিল না। না থাকার কারণটা কি? না থাকার কারণ হচ্ছে এখানে সব ছিল ডিস্টিংক্ট পোল, বাট এখানে আমার একটা ডিস্টিংক্ট বাট সাম অফ দেম আর কমপ্লেক্স এবং কনজুগেট এই ধরনের পোল আসছে। তো দুইটা আমি কনসিডার করে নিলাম, pk একটা পোল আর pk ড্যাশ হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট, সেক্ষেত্রে আমার রেজাল্টটা হবে এরকম। আচ্ছা, দিস টু টার্ম ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম এ রিয়েল সিগন্যাল কম্পোনেন্ট। আমরা এখন এটাকে রিয়েল সিগন্যালে কিভাবে চেহারা দেওয়া যায় সেটা একটু চেষ্টা করব। ফার্স্ট উই এক্সপ্রেস এজে এন্ড পিজে ইন পোলার ফর্ম। আমরা জানি যে কিভাবে করতে হয়, তাই না? একেটা কি হিসেবে আছে? আলফা প্লাস জেবি হিসেবে আছে, তাই না? আমি একটু কি বোর্ডে যাব? একে দেখালে ভালো হয় স্যার। আচ্ছা একটু দাঁড়াও, আজকে অনেক কাজ কিভাবে শেষ হবে এই ক্লাস আজকে? চলে আসলাম বোর্ডে। তো এইটা ছিল একটা কমপ্লেক্স পোল, এটা তার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এখন কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? এ কেটা তাহলে কেমন
কোএফিসিয়েন্টটা যদি কমপ্লেক্স হয় আলফা প্লাস জে বিটা টাইপ, তাই না? ধরলাম যে এটা চেহারাটা এরকম। তো এখান থেকে আমরা কিন্তু ইজিলি এটার ম্যাগনিটিউডটা বের করতে পারবো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আর এই ম্যাগনিটিউডটাই কি আর, তাই না? তো এখানে আর যেহেতু একটাকে ধরে ফেলছি, আমি এটাকে এই জন্য ম্যাগনিটিউড অফ এ কে রেখে দিলাম। আর তার সাথে কি ই টু দি পাওয়ার যে আলফাকে, এই আলফাটা কি? এই আলফাটা হচ্ছে tan ইনভার্স, কথা আবার শোনা যাচ্ছে না তাই না? tan ইনভার্স বিটা বাই জি আলফা, স্যার। ঠিক আছে? এইটা হচ্ছে এই আলফা, আমি তো এমনিতে আলফা ধরছিলাম, এটা এ ধরো তাহলে আর বুঝতে অসুবিধা হবে না, সেক্ষেত্রে বিটা বাই এ। এটা হচ্ছে সেই আলফা, অ্যাঙ্গেলটা পেলাম। আর পিকের ক্ষেত্রে পিকের যে ভ্যালুটা এটাও তো কমপ্লেক্স, এবং সেক্ষেত্রে আমি পিকের ক্ষেত্রেও এইভাবে ভ্যালুটা বের করতে পারি। মানে এই পদ্ধতি অনুসরণ করে আমি পিকের জন্য যে আর কে যে রেডিয়াসটা সেটা ম্যাগনিটিউডটা বের করতে পারি, আর ই টু দি পাওয়ার জে বিটাকে। এখন এই দুইটার ভ্যালু যদি আমি এইখানে বসায় দেই, এইখানে এবং এইখানে যদি এই দুইটার ভ্যালু বসায় দেই, তাহলে আমার পরবর্তী ইকুয়েশনটা আসে, যে ইকুয়েশনটা হচ্ছে এইটা। একটু খেয়াল করে বুঝলেই বুঝতে পারবা যে আসে, কারণ হচ্ছে একের জায়গায় আমি তখন হচ্ছে ভ্যালুগুলা বসায় দেব, এইটাকে বসায় দেব, এই জায়গায় বসাবো, তাই না? তাহলে টোটালটা থেকে কি আমার এই ম্যাগনিটিউড অফ একেটা কমন আসে, আর আর কে টু দি পাওয়ার এনটা কমন আসবে। ওকে, যেহেতু এই আর কেটা পিকের মধ্যে যে বসবে, আর পিকের পাওয়ার আছে কত? পিকের উপর এন পাওয়ার আছে, সেই জন্য আমি আর কে এনটাকেও বের করে আনলাম। তাহলে ভিতরে শুধু থাকলো কি ই টু দি পাওয়ার জে থেটা টাইপ টার্ম, ই টু দি পাওয়ার জে থেটা টাইপ টার্ম, আর ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা টাইপ টার্ম থাকলো, তাই না? এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। তো এখন এই এই কর্মকাণ্ডটা করার উদ্দেশ্য অনেকে হয়তো বুঝতে পারছে। আমি এখন এখানে কজ নিয়ে আসব, যেটা বলতেছিলাম রিয়াল সিগন্যাল কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। আমরা জানি যে ই টু দি পাওয়ার জে থেটা মানে হচ্ছে কস থেটা প্লাস জে সাইন থেটা, তার মানে এই রিয়াল কম্পোনেন্ট কোনটা? এটার রিয়াল কম্পোনেন্ট হচ্ছে এ। cos theta। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমি যদি এখন এই জিনিসটাকে কজ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে these two terms can be combined to form a real signal component, সে কর্মকাণ্ডটা আমার সফল হবে, এবং এখানে কিন্তু সেই কাজটাই করা আছে। তো এখন ওইখানে আমি এই জন্য একটা এক্সট্রা 2 আসছে এখানে। 2টা আসার কারণ হচ্ছে cos থিটা মানে হচ্ছে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2। এই 2টাকে যদি এখানে নিয়ে যাই তাহলে 2 মাল্টিপ্লাই হয়ে আসে, সেটা হচ্ছে সেই 2। কারণ আমার আগের পৃষ্ঠায় আমরা দেখি যে এখানে কিন্তু নিচে কোনো 2 নাই, ঠিক আছে? তাহলে এরকম দুইটা পার্শিয়াল ফ্র্যাকশন করার পর যদি আমরা দেখি যে পোল দুইটা হচ্ছে আছে কিন্তু কমপ্লেক্স কনজুগেট, সেক্ষেত্রে সলিউশনটা হবে হচ্ছে এরকম। ওকে, জি স্যার। তাহলে এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম দেখব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখার পরে যে ট্রান্সফর্ম সংক্রান্ত যার যত কান্নাকাটি আছে সব দূরীভূত হয়ে যাবে আশা করি। All the confusion about Z transform will go away after doing this mathematical example. তো এক্সাম্পল নরমালি বইতে খুব সুন্দরভাবে সলভ করে দেওয়া থাকে, বাট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ইজ এই বইতে এটা করা নাই। তো এই জন্য আমাকে এটা সলভ করা লাগছে স্টেপ বাই স্টেপ, এবং সলভ করতে যে আমি দেখলাম যে বইতে একটা ভুল আছে এক্সাম্পলে। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ প্রকৃতির মতো একটা বই, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা বই, এই বইতে ভুল থাকতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। এই জন্য আমি এটা নিয়ে গতকাল অনেক সময় ব্যয় করছি। এক্সাম্পল 3.5.1, যার কাছে বই আছে সবাই একটু বইটা বের করো, অথবা যদি খাতা থাকে খাতা নিয়ে বসো, কারণ আমি অঙ্কটা ভেঙে ভেঙে করবো। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি পরবর্তী কোনো অঙ্কে সমস্যা হওয়ার কথা না। বলতেছে এই অঙ্কটাতে যে ডিটারমাইন দি ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট রেসপন্সেস অফ দি সিস্টেম ক্যারেক্টারাইজড বাই দি ডিফারেন্স ইকুয়েশন দিস y of n is equal to 0.5 y of n minus 1 প্লাস এক্স অফ এন। ওকে, তো
তো এখান থেকে বলতেছে যে ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট রেসপন্স বের করতে হবে। Determine the transient and steady state response of the system characterized by the difference equation। তার মানে এখন কিন্তু আমরা ডিফারেন্স ইকুয়েশন কিভাবে সলভ করে জেড ট্রান্সফর্ম দিয়ে সেটাও শিখতেছি। ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট কিভাবে বুঝবো, যে যেই জেড ট্রান্সফর্ম করার পরে আমি যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটাতে যদি দেখি যে অংশটা ডাই আউট হয়ে যাবে এন এর ভ্যালু বাড়তে বাড়তে, তাহলে সেই অংশটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট, এবং যে অংশটা স্টেডি স্টেট মানে একটা ফিক্সড ভ্যালু মেইনটেইন করবে থ্রু আউট দি ভ্যালুস অফ এন, সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। তো এখন প্রথম কাজ হচ্ছে এখান, এবং আমাদের ইনপুট সিগন্যাল দেওয়া আছে এক্স অফ এনটা, তো আমি এখানে এমনি লিখছি এক্স অফ এন এর যে ভ্যালুটা আছে বইতে দেওয়া সেটা হচ্ছে এক্স অফ এন ইজ ইকুয়াল টু 10 cos, আমার সাথে একটু দেওয়ার চেষ্টা করতে হবে কারণ আজকে একটাই ক্লাস, পাই এন বাই 4 ইউ অফ এন, এটা হচ্ছে আমাদের সিগন্যাল। এই ইনপুট সিগন্যালের জন্য আমার স্টেডি স্টেট এবং ট্রানজিয়েন্ট রেসপন্স বের করতে বলা আছে। এবং আরেকটা কথা বলা আছে, দ্য সিস্টেম ইজ ইনিশিয়ালি রিল্যাক্সড মানে কি, মেমোরিলেস, তাই না? ইনিশিয়ালি যে রিল্যাক্সড এটা বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখন আমি যেটা করব, এটাকে জেড ডোমেইনে নিয়ে যেতে হবে। y অফ z ইজ ইকুয়াল টু 0.5, যেটা আমরা এর আগে কিন্তু করছি, এর আগে কিন্তু আমরা দেখছি যে এগুলো কিভাবে করে। z টু দি পাওয়ার -1, এই -1টা থাকার কারণ হচ্ছে এই, ঠিক আছে, n-1 মানে z টু দি পাওয়ার -1 প্লাস x অফ n কে যদি z ডোমেইনে নেই তাহলে এটা হবে x অফ z। তো এখন এইখানে যদি y অফ z টা কমন নেই, y অফ z টা যদি টোটালটা থেকে কমন নেই তাহলে কি আসে, এইটাকে এই পাশে নিয়ে যাওয়ার পরে তাহলে 1 মাইনাস 0.5 z ইনভার্স থাকলো, আর এই পাশে থেকে গেল আমার x অফ z। তো এখন যদি আমি x অফ z আর y অফ z এর রেশিওটা নেই তাহলে আমরা কি পাবো, আমরা সিস্টেমের ট্রান্সফার ফাংশন পেয়ে যাব, যেটাকে আমরা h অফ z বলতেছি। h অফ z ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই 1 মাইনাস 0.5 অথবা হাফ, যেটাই বলি জেড ইনভার্স। এটাকে আমরা এই 0.5 এর জায়গায় হাফও লিখতে পারি, যার যেটা সুবিধা, যার যেটা দেখতে ভালো লাগে সে সেভাবে লিখবা, সমস্যা নেই। এই হাফ, এটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। আর এখন যদি আমি যে ইনপুট সিগন্যালটা দেওয়া আছে x অফ n, এইটাকে যদি জেড ট্রান্সফর্ম করি তাহলে কি আসে, জাস্ট জেড ট্রান্সফর্ম ব্যবহার করে কিভাবে একটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমস, এলটিআই সিস্টেমস যেটা, এটা কিভাবে সলিউশন করা যায় সেটা আমরা এখন দেখতেছি। 10 cos n পাই বাই 4, যার মধ্যে আমরা অনেক কিছু শিখবো, ইনভার্স জেড ট্রান্সফর্ম, পার্শিয়াল ফ্র্যাকশন, সবকিছুই শিখবো একবারে এক প্যাকেজে সব। তো এখন এইটা যদি কজের ফাংশনগুলো যদি আমরা একটু টেবিল দেখি যে কজের ফাংশনগুলো কিভাবে লিখে, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো যে x অফ z যদি আমি এখান থেকে আসতে চাই তাহলে কিভাবে আসতে হবে, 10টা 10 এর মতো থাকলো 1 মাইনাস, এরপরে কি হবে z ইনভার্স cos ওমেগা নট, তাই না? তাহলে z ইনভার্স এখানে cos ওমেগা নট কত আছে, পাই বাই 4, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিলাম cos পাই বাই 4, cos পাই বাই 4 লিখলাম। আর নিচে কি হবে, নিচে তো 1 মাইনাস 2 z ইনভার্স, আর তার সাথে আছে cos ওমেগা নট এর ভ্যালুটা বসিয়ে দিলাম cos পাই বাই 4 প্লাস z টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার এই জেড ট্রান্সফর্ম অফ দি ইনপুট সিগন্যাল। যেহেতু আমি ট্রান্সফার ফাংশনটাকে জেড ডোমেইন নিয়ে গেছি, ইনপুট সিগন্যালটাকে জেড ডোমেইনে নিয়ে গেলাম। তো এখন এখান থেকে আসবে 10 1 মাইনাস জেড ইনভার্স cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2। সবাই একটু মনে রাখতে হবে cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি। আর এখানে ডিভাইড যদি দেই তাহলে সেখান থেকে পাবো 1 মাইনাস, আমি একটু ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, √2 z ইনভার্স 1 প্লাস z ইনভার্স 2। ঠিক আছে, এখানে জাস্ট 1/√2 বসিয়ে দিয়েছি, 1/√2 বসানোর পরে যে ক্যালকুলেশনটা হয়েছে এটা ডাইরেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে আমার তাহলে ইনপুট সিগন্যাল আসলো। এখন যদি আমি আউটপুট বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করি, আউটপুটটা বের করি হচ্ছে y অফ z ইজ ইকুয়াল টু x অফ z মাল্টিপ্লাইড বাই h অফ z, তাই না?
তো এই সবগুলোর ভ্যালু আমরা এখন জানি। এইচ অফ জেড এর ভ্যালু বের করছি এখানে এবং এক্স অফ জেড এর ভ্যালু বের করলাম। তাহলে যদি এটা করি সেক্ষেত্রে আমি একটু ডাইরেক্ট লিখে তারপর ভাঙবো, সমস্যা নাই। এই অঙ্কে কারো কোনো প্রবলেম থাকার কথা না এবং থাকবেও না। 1/√2 থাকলো উপরে, আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে 1 মাইনাস হাফ জেড ইনভার্স। এটা আসলে এখান থেকে। আর এই অংশটাকে যদি আমি ভাঙাই সেক্ষেত্রে আসবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার জে π/4 z মাইনাস 1, আর আসবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 z ইনভার্স। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি। আমি একটু 1 মিনিটের জন্য ক্লাস থেকে যাচ্ছি, আমি আবার 1-2 মিনিটের মধ্যে ফিরে আসতেছি। সবাই ওয়েট করুন। এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। সমস্যা যেটুকু আছে সেটুকু সলভ করে দেব, নো প্রবলেম। তাহলে আমার এখানে কিন্তু একটা কমপ্লেক্স কনজুগেট পোল আসছে। সেই কমপ্লেক্স কনজুগেট পোলটা হচ্ছে আমরা বলতে পারি যে P = e টু দি পাওয়ার j π/4 এটা, আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস j π/4, তাই না? তো এখন এটা কিভাবে আসলো এটা একটু আমরা খেয়াল করি। এটা আসতে হচ্ছে এই জিনিসটাকে ভাঙায়। তাহলে আমরা একটু দেখি 1 মাইনাস √2 z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস z টু দি পাওয়ার মাইনাস 2 এখান থেকে আসবে কিভাবে? আসবে কারণ আমরা জানি x = -b প্লাস মাইনাস √/b² - 4ac/2z
আর তাহলে এখান থেকে আমরা মাইনাস বি এর ভ্যালুটা পাইলাম √2, এটাকে যদি স্কোয়ার করি বি স্কোয়ার হচ্ছে 2 মাইনাস 4, এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, নিচে আসছে 2 ইন্টু এ, এখান থেকে আমরা পাই √2 প্লাস মাইনাস জে √2 ডিভাইডেড বাই 2। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমি পাবো 1/√2 প্লাস জে 1/√2 পেলাম। আর এখান থেকে আমি 1/√2 ইচ্ছা করলে কমনও নিতে পারবো, 1 প্লাস জে থাকলো। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে ই টু দি পাওয়ার জে π/4 মানে হচ্ছে cos π/4 প্লাস জে sin π/4। cos π/4 এর ভ্যালু 1/√2, sin π/4 এর ভ্যালু 1/√2। তাহলে এখান থেকে উই ক্যান কনক্লুড দ্যাট বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে প্লাস মাইনাস ছিল সাথে, সরি, এই জিনিসটা হচ্ছে ই টু দি পাওয়ার জে π/4 প্লাস মাইনাস, ঠিক আছে? তার মানে ই টু দি পাওয়ার জে π/4 আর ই টু দি পাওয়ার মাইনাস জে π/4, ঠিক আছে? তো এটা যেহেতু আমরা এর ভ্যালুটা বের করলাম, এটা কিসের ভ্যালু বের হলো? এক্স এর ভ্যালু যদিও বলছি, বাট এটা বেসিক্যালি বের হয়েছে জেড এর ভ্যালু। তার মানে জেড এর দুইটা ভ্যালু আছে এবং সেক্ষেত্রে আমরা এই অংশটাকে ফ্যাক্টর করলাম কিভাবে? জেড মাইনাস জেড মাইনাস কত? ই টু দি পাওয়ার জে π/4 একটা, আর জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 একটা। এখন এখান থেকে যদি আমি জেড কমন নেই, তাহলে আমার কাছে আসে 1 মাইনাস ই টু দি পাওয়ার জে π/4 জেড ইনভার্স। আর এখান থেকে যদি জেড কমন নেই, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 জেড ইনভার্স, ঠিক আছে? মানে বেসিক্যালি দুইটা থেকে কমন নিতে হয় হচ্ছে জেড স্কোয়ার। ওকে, তাহলে এখন যদি আমি টোটালটা আগের পাতায় যাই, আগের পাতায় যদি যাই তাহলে আবার মাঝে মাঝে হ্যাং করে। তাহলে কিন্তু আমার এইটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, এটা নিয়ে কারো আর কোনো প্রবলেম থাকার কথা না, কারণ আমি দেখাই দিলাম যে কিভাবে এটা এভাবে ভাগ করা যায়। সেক্ষেত্রে কিন্তু আমার একটা জেড স্কোয়ার ছিল সামনে, আর এখানে একটা জেড যদি কমন হয়, তাহলে টোটাল আসলে নিচে আমার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে জেড এর পাওয়ার 3, আর উপরে জেড এর হাইয়েস্ট পাওয়ার কত? -1। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এম এর ভ্যালু হচ্ছে এন এর ভ্যালুর থেকে বড়। সেক্ষেত্রে যেখানে এম হচ্ছে পাওয়ার অফ আমার ডিনোমিনেটর আর এন হচ্ছে পাওয়ার অফ দ্য নিউমারেটর, সেক্ষেত্রে আমি এটা একটা প্রপার রেশনাল ফ্র্যাকশন হিসেবে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। তো যদি পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে আমি এটাকে লিখতে চাই, তাহলে আমি লিখবো y অফ z ইজ ইকুয়াল টু, মনে করলাম যে তিনটা কোএফিসিয়েন্ট বের হবে এখান থেকে। প্রথমটা হচ্ছে a, যার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1/2 জেড ইনভার্স, ঠিক আছে? তারপরে যে ফ্র্যাকশনটা বের হবে সেটাকে ধরলাম b হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার জে π/4 জেড ইনভার্স, আর সি এর ভ্যালুটা ধরলাম c ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 জেড ইনভার্স, ঠিক আছে? তো এখন এখান থেকে একটু একটা জিনিস মনে রাখতে হবে আমার। আমি যদি এখানে লিখেছি, আবার লিখি, ই টু দি পাওয়ার জে π/4 মানে হচ্ছে 1/√2 1 প্লাস জে, আর ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 মানে হচ্ছে 1/√2 1 মাইনাস জে। তো এখন আমি যদি
কমপ্লেক্স কনজুগেট যেহেতু আছে সেহেতু আমি বলছিলাম একটা কথা যে কমপ্লেক্স এবং কনজুগেট পোল থাকলে সি অথবা বি এই দুইটার একটা ক্যালকুলেট করলেই আমি কিন্তু হবে। যদি সি এর ভ্যালু ক্যালকুলেট করি সি এর ভ্যালুটাই বি এর ভ্যালু, বি এর ভ্যালু ক্যালকুলেট করলে সি এর ভ্যালু আর ক্যালকুলেট করার দরকার নেই। অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের তিনটা কোএফিসিয়েন্টের জন্য তিনবার ক্যালকুলেশন করা লাগতো, সেটা আর করা লাগবে না। তো এই জায়গাতেই হচ্ছে মেইন প্রবলেম, এখানে ক্যালকুলেশনে কিছু ভুল আছে বইতে, এই কারণে বইয়ের উত্তরের সাথে আমার উত্তর মিলবে না, বাট আমার উত্তরটাই সঠিক। c is equal to 10 minus 10 by root 2 z inverse, এটা উপরে ছিল আমার। আর নিচে আসতেছে হচ্ছে, আমি এখন c বের করার জন্য যেটা করছি সেটা হচ্ছে উভয় পক্ষকে সি এর সাথে যে সহগটা ছিল সেই সি এর সাথে যে ডিনোমিনেটরে যে বস্তুটা ছিল সেটা দিয়ে দুই পাশকে গুণ করে দিছি। তো গুণ করে দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সি এর নিচে যে জিনিসটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে টোটাল ট্রান্সফার ফাংশন থেকে। এখন শুধুমাত্র এ থাকবে, এই অংশটা থাকবে, আর থাকবে হচ্ছে জাস্ট এই ম্যানিপুলেশনটা তোমরা জানো, এই জন্য আমি কিন্তু এই ম্যানিপুলেশনটা বলতেছি না যে এই ম্যানিপুলেশনটা আসলে কি। যেহেতু আমি এখন সি এর ভ্যালু বের করতেছি সেহেতু 1, সি এর ভ্যালু বাদ দিয়ে যে ভ্যালুটা সেটা এখানে হবে, সি এর নিচে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হবে না, তাহলে এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার জে পাই বাই 4 জেড ইনভার্স এ হবে। যখন কারণ সি এর ওই পোলের ভ্যালুতে আমি এখন ক্যালকুলেট করতেছি, জেড ইনভার্সের ভ্যালুটা ধরছি হচ্ছে 1 বাই রুট 2 1 প্লাস জে, আর 1 বাই রুট 2 1 প্লাস জে শতবার করে বলতেছি, এই ভ্যালুটার মানে হচ্ছে কত, e to the power j pi by 4, তাই না? e to the power এটার মানে হচ্ছে আসলে e to the power j pi by 4। এখন এই j pi by 4 ভ্যালুটা যদি আমি c এর নিচের যে কোএফিসিয়েন্ট আছে ওখানে বসাই তাহলে ঘটনা কি ঘটে একটু দেখি। আমার c এর সাথে কি ছিল, c ডিভাইডেড বাই 1 মাইনাস e to the power মাইনাস j pi by 4 z ইনভার্স। এখন z ইনভার্সের ভ্যালুটা যদি আমি এখানে বসাতাম তাহলে c ডিভাইডেড বাই কি আসতো 0। তার মানে আমি বেসিক্যালি c এর ভ্যালুটা যেখানে 0 হয় সেই জায়গায় এখন যদি c এর ভ্যালু বের করতে চাই তাহলে z ইনভার্সের ভ্যালুটা বসাতে হবে কত, c এর টোটাল ভ্যালুটা 0 যেখানে হবে সেখানে। তো সেটা 0 হবে কোথায়, যদি z ইনভার্সের ভ্যালু e টু দি পাওয়ার j পাই বাই 4 হয় এখানে, সেক্ষেত্রে এটা 0 হবে। তো সেই জন্য আমি z ইনভার্সের ভ্যালু এই পাশে সব জায়গাতেই e to the power j pi by 4 বসাবো, এবং e to the power j pi by 4 মানে হচ্ছে 1 by root 2 1 plus j। তো আমরা এখন চলে যাই 10 minus 10 by root 2 z inverse 1, আর এখানে 1 minus half, সরি উপরে আমি ভ্যালুগুলো বসাইনি, তাছাড়া বেশি লাইন লিখতে হবে আমার উপরে। তাহলে কি হবে, যে z ইনভার্সের ভ্যালুগুলো যদি বসাতে থাকি তাহলে 10 minus 10 by root 2, এরপরে হবে 1 by root 2, z ইনভার্সের ভ্যালু বসাচ্ছি 1 plus j, তাই না? এটা হলো। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে 1 minus 1 by 2 1 by root 2 আর 1 plus j, এটা থাকলো। আর পরের যে অংশটা যেটা বি এর নিচে যে ডিনোমিনেটরে যেটা ছিল সেটা এখন লিখি 1 minus 1 by root 2 1 plus j। আগে লিখে নিলাম যে এখানে কি ছিল, e to the power j pi by 4 ছিল, তার ভ্যালুটা লিখলাম। এখন z ইনভার্সের ভ্যালুও ধরছি, তাই 1 by root 2 1 plus j। ওকে, এখন এই জায়গাটা থেকে ক্যালকুলেশন করলেই আমার c এর ভ্যালুটা কিন্তু বের হয়ে আসবে। কিভাবে আসবে আমরা একটু দেখি। আমি যদি এখানে ক্যালকুলেশন করি 10 মাইনাস রুট 2 আর রুট 2 যদি একসাথে গুণ দেই সেক্ষেত্রে 2 আসে, তাহলে এখানে হবে হচ্ছে 5 মাইনাস 5j, তাই না? কারণ এখানে 5 5 এর সাথে 1 গুণ দিলাম, 5 এর সাথে j গুণ দিলাম, 5 মাইনাস 5j। 5 যেটা এইভাবে না লিখি, 5 যেটা নরমালি তো আমরা এইভাবে লিখি, এইভাবে লিখলাম। আর
নিচে আসবে হচ্ছে, নিচে কি আসবে 1 মাইনাস 1/2 রুট 2 1 প্লাস জে আসলো, আর এই পাশে আসবে হচ্ছে 1 মাইনাস কি 1/2 1 প্লাস জেড স্কোয়ার। তো এই এখন এখান থেকে 10 মাইনাস 5 যদি করি, 10 মাইনাস 5 করলে আসে হচ্ছে 5 আর মাইনাস জে 5 থেকে গেল উপরে, আর নিচে হচ্ছে যদি এই অংশটাকে আমি ভাঙাই, এই অংশটাকে ভাঙালে আমি পাবো 5.95 প্লাস, সরি এখানে পাবো হচ্ছে 0.65 মাইনাস জে মাইনাস জে 0.353 এটা পাইলাম। আর তারপরের অংশে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে আমি পাবো হচ্ছে 1 মাইনাস জে। ঠিক আছে, ক্যালকুলেটরে করলেও হবে। এখন ক্যালকুলেটরেই যদি আমি এই অংশটাকে করি, এই অংশটাকে যদি হিসাব যদি ক্যালকুলেটরে করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আসতেছে এখান থেকে আসবে 5.95 প্লাস যে 3.26, আর এটাকে যদি আমি পোলার ফর্মে লিখি তাহলে পাবো 6.78 at an angle 28.7 ডিগ্রি। এইটাই বইতে আছে। যেহেতু সি এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি, সি এর ভ্যালু আর বি এর ভ্যালুর মধ্যে জাস্ট একটা নেগেটিভ ডিফারেন্স হবে, কারণ এখানে কমপ্লেক্স কনজুগেট পোল আছে। সেক্ষেত্রে বি এর ভ্যালুটা আমরা বলে দিতে পারি 6.78 at an angle -28.7 ডিগ্রি। তো আমি এখানে এগুলো কি পাচ্ছি, কোএফিসিয়েন্টের ভ্যালু পাচ্ছি, তাই না? বি আর সি এর ভ্যালু অলরেডি আমি, হ্যাঁ কি 1 প্লাস জে স্কোয়ার থেকে 1 না ওটা কনভার্ট হবে 1 মাইনাস জে কেমনে হলো স্যার? 1 মাইনাস হাফ 1 প্লাস জে স্কোয়ার। আমি তো এটা ক্যালকুলেটরে করছি, ক্যালকুলেটরে করে দেখো 1 মাইনাস জে আসবে, এখান থেকে 1 মাইনাস জে আসবে। জে স্কোয়ার অমিট করে যায়, হ্যাঁ জে স্কোয়ার আর দুইটা টার্ম থাকতে হবে না মিনিমাম, অমিট করে। তুমি এটা ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটর আছে। জি স্যার। 1 মাইনাস 1/2 1 প্লাস জে স্কোয়ার। ও ভুলে গেছি স্যার, বুঝছি স্যার। জে স্কয়ার আর 1 কাটা যাবে। হ্যাঁ দেখছো স্যারের সাথেই পারো না তোমরা, স্যার তোমাদের থেকে বেশি মনোযোগ দিয়ে শুনতেছে। আমি ওদের কাছ থেকে শিখি। না না স্যার, কি বলেন, আপনি ওদের থেকে ভালো পারেন স্যার। এই যে কি উল্টা পাল্টা ক্যালকুলেশন করে, এমনি কঠিন অঙ্ক, তার মধ্যে আমাকে আবার ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তো সি আর বি এর ভ্যালুটা ক্যালকুলেট করা হয়ে গেল। এখন আমি এর ভ্যালুটা ক্যালকুলেট করছি কালকে সারা দিন, কারণ এর ভ্যালুটা বইতেই ভুল আছে। আচ্ছা, এখন এর ভ্যালু ক্যালকুলেট করব। এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 10/√2 জেড ইনভার্স। উপরে যেটা ছিল সে থেকে গেল, আর নিচে থাকবে কে, যেহেতু এর ভ্যালু ক্যালকুলেট করতেছি সেহেতু এর নিচে যে ডিনোমিনেটরটা আছে সে বাদ দিয়ে দুইজনই থাকবে, e⁴ জেড ইনভার্স 1 মাইনাস e⁻⁻j⁴ জেড ইনভার্স 1। আর আমি এটাকে ইভালুয়েট করব কোথায়, জেড ইনভার্সের ভ্যালু যখন 2 তখন, কারণ আমরা দেখলাম যে এর যে ভ্যালুটা, এর ভ্যালুর নিচে আছে হচ্ছে 1 মাইনাস 1/2 জেড ইনভার্স। এইটার ভ্যালু নিচে 0 হবে কখন, যদি জেড ইনভার্সের ভ্যালু 2 বসাই, তাই না? 1 মাইনাস তাহলে 2/2 যদি বসাই সেক্ষেত্রে এটা 0 আসবে নিচে, আর টোটালটা হবে ইনফিনিটি। তো এখন এই ভ্যালুটা যদি আমি বসাই সেক্ষেত্রে 10 মাইনাস 10/√, একবারে করে ফেলি, সবাই আশা করি বুঝবে। 10 কমন নিলাম, 1 মাইনাস 2/√2, এই 2টা আসতেছে হচ্ছে জেড ইনভার্সের কারণে,